আজ প্রায় 6 দিন আমরা মেঘালয়ের দুর্দান্ত কিছু জায়গায় ঘুরে বেরোচ্ছি। এখন রয়েছি বাংলাদেশ বর্ডারের খুব কাছে দাউকির উমগড় নদীর তীরে। মেঘালয় ঘুরতে যাওয়ার কথা মাথায় এলেই প্রথমেই আসে কিছু ঝর্ণা, বৃষ্টি আর দাউকিতে বোটিং, যা এতদিন ধরে দারুণ এনজয় করছি আমরা। আজ ঘুরবো আরও দুটি এক্সাইটিং ওয়াটারফলস, ক্রাংসুরি আর ফিফি। দুটোই ভালো লাগবে। তারপর দেখব জোয়াইয়ের 51 পীঠের এক সতীপীঠ নাটতিয়াং দুর্গা মন্দির। প্ল্যান ওয়াইজ নাইট স্টে শিলংয়ের পুলিশ বাজারের কাছাকাছি একটা সুইট হোমস্টে, দ্য ডিউ বিএনবিতে। এক ঝলক দেখে নিই এই এপিসোডে আমরা কোথায় কোথায় ঘুরবো। পুজোর ছুটিতে আমরা চলে আসি মেঘালয়তে। আজ 9th অক্টোবর 2024, শুভ মহাসপ্তমী ফ্রম স্নংপেডং। জায়গাটা বাংলাদেশ বর্ডারের খুব কাছে হওয়ায় এখানে দুটো টাইম দেখাচ্ছে, একটা আইএসটি টাইম, আরেকটা এখানকার লোকাল টাইম হিসেবে বাংলাদেশের টাইম, যা 30 মিনিট এগিয়ে। মজার বিষয়, সকালবেলা আমরা 6টার সময় অ্যালার্ম সেট করি, কিন্তু 5:30টার সময় অ্যালার্মটা বেজে যায়। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ যেহেতু আমাদের পূর্ব দিকে রয়েছে, তাই ওরা 30 মিনিট এগিয়ে। আমাদের হোমস্টের থেকে খানিক দূরে হাঁটা পথে একটু এগোলেই পড়বে স্নংপেডংয়ের আয়রন ব্রিজ, যেখান থেকে উমগট নদীর একটা ভালো ভিউ পাওয়া যায়। দেখুন, জলের স্রোত এই দিক থেকে এই দিকে বয়ে চলেছে। ব্রিজের ওই পারে আরও অনেক হোমস্টে রয়েছে, গাড়ি আপনাদের এই পারেই নামিয়ে দেবে। ওদিকে থাকতে গেলে লাগেজ নিয়ে এই ব্রিজ পেরিয়েই ওই পারে যেতে হবে। এখানে উমগট নদীর জল কতটা স্বচ্ছ সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। স্থানীয় লোকেরা দেখুন এখানে মাছ ধরার কাজে বেরিয়েছে। আসলে স্নংপেডংয়ের মজা নিতে গেলে টেন্টে থাকা আবশ্যক। নেক্সট টাইম অপেক্ষায় রইলাম, এসে টেন্টেই থাকবো। কাল রাতে আমরা বোটিং করার কথা ভাবি। কথা বলে দেখলাম প্রায় 700 টাকার মতো বোটিংয়ের খরচ। কাল দাউকিতে বোটিং করেছিলাম, ভেবেছিলাম এখানেও আমরা বোটিং করব, কিন্তু যা বুঝলাম এখানে বোটিং করে বেরোতে বেরোতে আমাদের খুব দেরি হয়ে যেতে পারে। বেলা তখন 11টা, পৌঁছই আমরা দিনের ফার্স্ট সাইট সিইং ক্রাংসুরি ওয়াটারফলস দেখার জন্য। স্নংপেডং থেকে সময় লাগলো প্রায় 1.5 ঘন্টার মতো। জোয়াই দাউকি রাস্তা ধরে প্রায় 32 কিলোমিটার। জাস্ট গুগল ম্যাপ যা দেখাচ্ছে তাই ধরে সোজা পৌঁছে গেলাম ক্রাংসুরি ওয়াটারফলস দেখার জন্য। আপনারা যদি শিলং থেকে আসেন, 84 কিলোমিটার মানে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো রাস্তা পড়বে। আজ ভাবলাম হোমস্টে থেকে কিছু ব্রেকফাস্ট না করেই রাস্তায় কোথাও একটা খেয়ে নেব। তো এখানে এসে কিছু শ্যাক দেখতে পেলাম, যেখানে হালকা ফুলকা কিছু ব্রেকফাস্ট করব বলে নিয়ে নিই ব্রেড অমলেট। এখানেও দেখুন কিছু মনোলিথ রাখা রয়েছে। বেসিক্যালি খাসি জনজাতিরা তাদের পূর্বপুরুষের স্মৃতির উদ্দেশ্যে এগুলো বানিয়ে রাখেন। আমরা এখন রয়েছি জয়ন্তিয়া হিলস মানে ইস্টার্ন রিজিয়নে। মাউলিনং ভিলেজটা ছিল খাসি হিলসে,
দাউকি থেকে জয়ন্তিয়া রেঞ্জ আবার শুরু হয়। হাঁটা শুরু করলাম ক্রাংসুরি ওয়াটারফলসের পথে। দোকানের দিদির কাছে যা জানলাম আমাদের লাগবে প্রায় 20 মিনিট, তবে ওদের নাকি 10 মিনিট লাগে। একটু আগে দেখলাম ওনারা চিকেনের কিছু প্রিপারেশন বানাচ্ছে। একটা কড়াইয়ের মধ্যে সর্ষে তেল, পেঁয়াজ, আদা, রসুন, মানে চিকেন করতে যা যা লাগে সব মাখিয়ে রাখা রয়েছে। জিজ্ঞেস করতে বলল এক্ষুনি রান্না বসাবে, 15-20 মিনিটের মধ্যেই রান্না হয়ে যাবে। এক প্লেটে 2 পিস করে চিকেন থাকবে, দাম নেবে 50 টাকা। আমরা মেঘালয় এসে যতগুলো ওয়াটারফলস দেখেছি সব দেখার জন্য আমাদের সিঁড়ি বা পাথুরের রাস্তা ধরেই নিচে নামতে হয়েছে। রাস্তার শুরুটা সমতল, পাথুরের রাস্তায় হেঁটে যাওয়ার পর পেলাম সিঁড়ি, যা দিয়ে আমাদের নামতে হবে প্রায় 20 মিনিটের মতো। রাস্তা দেখে বোঝাই যাচ্ছে খুব ভালো করে মেনটেন করা। হাঁটতে হাঁটতে এরকম গম্বুজের মতো একটা জায়গা পেলাম, যেখানে কিছু বসার জায়গা করা আছে। হয়তো উঠে আসার সময় এই জায়গাটাই আমাদের কাজে দেবে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য। একটু এখানে দাঁড়িয়ে পুরো ভিউ পয়েন্টটা একবার ভালো করে দেখে নিই। এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, এগোলাম। রাস্তার ধারে প্রচুর গাছপালা দেখতে পাচ্ছি। হাঁটতে হাঁটতে হালকা ঠান্ডা বাতাস অনুভব করছি, তাই একটু রিল্যাক্স ট্রেক করছি আমরা। প্রায় মিনিট 10 নিচে নামার পর এদের এন্ট্রি গেট এলো। টিকিট কেটে নিলাম, পার হেড 50 করে। এখান থেকে বাম দিকের রাস্তা ধরে হেঁটে গেলে ফলসের টপ ভিউ পাওয়া যায়। এখানে কায়াকিং এর ব্যবস্থা রয়েছে। আমরা বোটিং করব না, তাই আর খানিকটা নিচে নামবো। সামনে এদের আরেকটা কাউন্টার দেখলাম, যেখানে লাইফ জ্যাকেট ভাড়ায় পাওয়া যায় 100 টাকা করে। ওয়াটারফলসে যেখানে ল্যান্ড করেছে সেখানে স্নান করতে পারেন, বাচ্চাদের জন্য নট অ্যালাউড, আর লাইফ জ্যাকেট ছাড়া বড়দের জলে নামাও বারণ। সত্যি ক্রাংসুরি ওয়াটারফলস দেখার মতো। যেখান থেকে ফলসটা নিচে নামছে তার নিচে কেভের মতো একটা জায়গা রয়েছে, ওখানেও যাওয়া যায়, কিন্তু লাইফ জ্যাকেট পরে সাঁতরে যেতে হবে ওই পারে। আমাদের ওরকম কিছু প্ল্যান নেই, একটু নিচে নেমে বসে জায়গাটা একটু এনজয় করি চলুন। ওয়াটারফলস থেকে উঠতে প্রায় সময় লাগলো 30 মিনিটের মতো। ফিরে সেই চিকেন আর স্লাইস ব্রেড দিয়ে আমরা এখানেই লাঞ্চ সেরে নিলাম আর এগোলাম ফিবির পথে। জয়ন্তিয়া হিলসের আরেকটা পিকচার পারফেক্ট ওয়াটারফল হলো জারিন ভিলেজের ফিফি, আমাদের পুরো মেঘালয় ট্যুরের শেষ ওয়াটারফল। ওয়াটারফলস দেখতে গেলে
ঘন্টাখানেকের একটা ট্রেক করতে লাগবে। দুটো পথ আমরা খুঁজে পাই। একটা ফিফি ওয়াটারফলস বোটিং পয়েন্ট থেকে বোটিং করে একটা ছোট্ট জলধারা পেরোতে হবে, যেখানে বোটিং কস্ট পড়বে 100 টাকা। আরেকটা মেন রোড ধরেই আরেকটু এগিয়ে গিয়ে গাড়ি পার্ক করে নিচে নামতে হবে। আমরা সেকেন্ড অপশনটা চুজ করি। নামার সাথে সাথে ছোট্ট ছোট্ট খুদেরা এসে হাঁটার জন্য বাঁশের লাঠি নিতে বলছে। ওখানেও অনেক দোকানদানি রয়েছে, কিন্তু এখানে লাঞ্চ করার মতো অপশন ছিল না। ওই চা, চিপস আর কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। ওয়াটারফলসের বেসে পৌঁছাতে শুনলাম 1 ঘন্টা টাইম লাগবে। হাঁটা শুরু করতেই ফলসের কিছু অংশ আমরা দেখতে পাচ্ছি, তবে ফুল ভিউ পেতে নিচে নামতেই হবে। শুরুর দিকে প্রায় 10 মিনিট সমতলে হাঁটার মতো, তারপর শুরু হলো আমাদের সিঁড়ি বেয়ে নিচে নামা। নিচে নামার রাস্তা কিন্তু ইজি না, জাস্ট একটা ট্রেক করার রাস্তা। পাথর কেটে সিঁড়ি বানানো, কিন্তু পারফেক্ট স্টেপ নেই, উঁচু নিচু দুর্গম রাস্তা। আস্তে আস্তে যত নিচে নামছি, ওয়াটারফলসের নিচের দিকটা একটু একটু করে দেখা যাচ্ছে। হাঁটুর সমস্যা থাকলে একটু ভেবে চিন্তে নামাটাই ভালো। হ্যাঁ, ওয়াকিং স্টিক লাগবে বলে এখন মনে হচ্ছে। নেচার যে কতটা মনকে শান্ত করে দিতে পারে তার জ্বলন্ত উদাহরণ এই ফিফি ওয়াটারফলস। বাড়ির 4 দেওয়ালের মধ্যে এই সুখ নেই। প্রায় 40 মিনিট নিচে নামার পর একটা গাছের আড়াল থেকে আমরা পেলাম ফুল ভিউ। নিচে যে জলাশয়টা রয়েছে তার জলের রং একদম নীল। জয়ন্তিয়া হিল রেঞ্জের এই ওয়াটারফল প্রায় 100 ফিটের মতো উচ্চতা, প্রায় 9-10 তলা একটা বিল্ডিংয়ের সমান। ফলসের জলটা সোজা নিচে ল্যান্ড করেছে। এরকম ফলস দেখতে কিন্তু খুব ভালো লাগে। মেঘালয়ের নাম্বার 1 ওয়াটারফলস বলা যাবে। এখান থেকে বোধহয় আরও 15-20 মিনিট নামলে ফলসের নিচে পৌঁছে যাব। আমি একাই নেমেছি, আমার ওয়াইফ আর ছেলে ওপরে বসে আছে। আমি উঠলে আমার ওয়াইফ নামবে, তাই এখান থেকেই ফিরে গেলাম। বেজে গেল প্রায় 2টো। ওঠার সময় হাঁটুটা একটু কাঁপছিল। ওই পার্কিংয়ের ওখানের বাচ্চাগুলোর কথা তখন মনে পড়ছে, যদি একটা বাঁশের লাঠি নিতাম হয়তো ভালো হতো। ওঠার সময় একটা সাপোর্ট পাওয়া যেত। যাই হোক, এমন কিছু না, মনের জোরটাই আসল। ওঠার সময় একটা দোকান রয়েছে, চা, কফি, ম্যাগি এসব পাওয়া যাচ্ছে। গরম গরম চা নিলাম, যাই পরিবেশে ফাটাফাটি ফেল দিল। অনেক দূর উঠে আসার পরেও চোখে এখনো ওয়াটারফলসের ভিউ আটকে রয়েছে। ফিফি কিন্তু 2 স্টেপ ওয়াটারফল, আমরা যা দেখলাম সেটা সেকেন্ড স্টেপ। বোটিং পয়েন্টের দিক থেকে যদি আমরা ঘুরে নামতাম তাহলে আমরা ফার্স্ট স্টেপটা দেখতে পেতাম। ওটা এর তুলনায় অনেক ছোট। বেলা 3টে, এখন আমরা যাচ্ছি নার্তিয়াং দুর্গা টেম্পলের দিকে। ফিফি থেকে গাড়িতে সময় লাগবে ওই 1.5 ঘন্টার মতো। ন্যাশনাল হাইওয়ে 206 ধরে প্রায় 25 কিলোমিটার এগোনোর পর NH6-এ পড়ব। এই NH6 আসাম,
মেঘালয় আর মিজোরাম কানেক্টর, ইন্ডিয়ার একটি গুরুত্বপূর্ণ ন্যাশনাল হাইওয়ে এটি। তারপর প্রায় 4 কিলোমিটার এই NH6 ধরে যাওয়ার পর আমরা নার্তিয়াং কান্দুলি রোডে ঢুকব। নার্তিয়াং কান্দুলি রোডটা গ্রামের মধ্যের রাস্তা। নার্তিয়াং হলো মেঘালয়ের অন্তর্বর্তী একটি ডিস্ট্রিক্ট। নার্তিয়াং বিখ্যাত মনোলিথ গার্ডেন আর এই শ্রী নার্তিয়াং দুর্গা মন্দিরের জন্য। শিলংয়ের দিক থেকে এলে 60 কিলোমিটার, প্রায় 2 ঘন্টার রাস্তা। আমাদের ড্রাইভার ভাইয়ের কাছে শুনলাম অনেক দূর থেকে ভক্তরা এই মন্দির ভিজিট করতে আসেন। ওই আগে অনেকজনকে নিয়ে এসেছেন। আসাম, মেঘালয়, অরুণাচল ঘোরার জন্য কিন্তু মফিজ ভাইকে কন্ট্যাক্ট করতে পারেন। ডেসক্রিপশন বক্সে ওর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। নার্তিয়াং কান্দুলি রোডে 11 কিলোমিটার যাওয়ার পর রাস্তার প্রায় শেষ প্রান্তে ছোট্ট একটি পাহাড়ের ওপরে অবশেষে মন্দিরটি আমরা দেখতে পেলাম। আজ মহাসপ্তমী, মনে একটা আনন্দ দানা বাঁধছে। সপ্তমীর দিনে এখানে এরকম জায়গায় থাকবো একটা অন্য অনুভূতি। শ্রী নার্তিয়াং দুর্গা টেম্পল প্রায় 600 বছর কি তারও বেশি পুরনো। এটি মেঘালয়ের ওয়েস্ট জয়ন্তিয়া হিলসে পড়ে। নার্তিয়াং দেবী মন্দিরটি একটি শক্তিপীঠ। সতী দেবীর বামুরু এখানে পড়েছিল। দেবী এখানে জয়ন্তেশ্বরী নামেও পরিচিত। মেঘালয়ের জয়ন্তিয়া পাহাড়ের হিন্দুরা বিশ্বাস করেন এই মন্দিরটি দেবী দুর্গার স্থায়ী বাসস্থান। শিবপুরাণ অনুযায়ী দেবী সীতার অগ্নিতে প্রাণ বিসর্জনের পর মহাদেব শোকে কাতর হয়ে পড়েন। মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন। যখন সৃষ্টির বিনাশ নিশ্চিত, সব দেবতার অনুরোধে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51 অংশে কেটে দেন, যা বিভিন্ন জায়গায় পড়ার পর সেখানে শক্তিপীঠে স্থাপনা করা হয়। প্রতিটি শক্তিপীঠের পাশাপাশি পুরুষ শক্তির প্রতিরূপ রূপে কালভৈরব মন্দির রয়েছে। এই নার্তিয়াং দেবী মন্দিরের শক্তিকে জয়ন্তী এবং কালভৈরবকে কামাদীশ্বর বলে সম্বোধন করা হয়। আমরা পৌঁছলাম প্রায় 4:30। আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। একটা হালকা ঠান্ডা বাতাস আর মন্দিরের ভেতরের পরিবেশে যেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল। ভেতরে একটা পজিটিভ ভাইব ফিল হচ্ছে। মায়ের সপ্তমী পুজোর প্রসাদ খেলাম আর ভেতরে কিছুক্ষণ বসলাম। মন্দির খুব নিট অ্যান্ড ক্লিন। এগোলাম শিলংয়ের উদ্দেশ্যে। আমাদের নাইট স্টে আজ আপার নংগ্রিম হিলসের দ্য ডিউ BNB-তে। এখান থেকে প্রায় 60 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টা। হোমস্টেতে পৌঁছালাম তখন প্রায় রাত 8টা। রুমটা একবার দেখে নি চলুন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের দারুণ লেগেছে এই হোমস্টেটা। রুম রেন্ট 2250 টাকা ইনক্লুডিং অল ট্যাক্সেস। আমরা MMD থেকেই বুক করেছিলাম। ফ্রেশ হয়ে ঝটপট বেরিয়ে পড়লাম সামনেরই একটা রেস্টুরেন্টে, নাম ভিজা বিস্ট্রো। ওই অনলাইন সার্চ করেই আমরা খুঁজে পাই। একটু অন্যরকমভাবে রাতটা শিলংয়ে কাটালাম। ডিনারে অর্ডার করলাম চিকেন টিক্কা মশালা, চিলি গার্লিক পর্কের ড্রাই ভার্সনটা, বাটার নান আর প্লেন ফ্রাইড রাইস। আগামীকাল শিলং টু গৌহাটি থাকবে শিলংয়ের লোকাল মার্কেট, কিছু সাইট সিন, তারপরে মা কামাখ্যা দেবী দর্শন। স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।